ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। এই ভালোবাসার জন্য একটা ছেলে সবকিছুই করতে পারে, কিন্তু মেয়েরা কি অদ্ভুত জানে, তারা সবসময়ই চায় তাদেরকে ছেলেরা পছন্দ করুক, তাদের জন্য পাগলামি করুক, তাদের ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করুক। এত কিছুর পরও কি ছেলেটি মেয়েটিকে পায়, নাকি সবশেষে ছেলেটি হয়ে যায় জিরো? এমনই এক অসাধারণ গল্প নিয়ে নির্মিত মুভি তেরি ইশক মে, যার অর্থ তোর প্রেমে। তবে এই মুভিটি শুধুমাত্র তাদের জন্য যারা কষ্ট সহ্য করতে জানে। এই মুভিটি শুধু আপনাকে কষ্ট দেবে না, কখনো কখনো পরিচালক কিংবা মেয়েটির উপর রাগিয়ে তুলবে। তবে সবশেষে যা ঘটে সত্যি কান্না করে দেওয়ার মতো। তাই আর দেরি না করে চলুন ঢুকে পড়ি এক নির্মম শ্বাসরুদ্ধকর কষ্টের ভিতরে, যেখানে একজন মানুষ সবকিছু দিয়েও শেষে ফিরে পায় একটা ভাঙা হৃদয়। গল্পের শুরুতেই আমরা ফ্লাইট লেফটেন্যান্ট শঙ্করকে দেখি। সে উপর মহলের নির্দেশ অমান্য করে একটা শত্রুপক্ষের প্লেনের দিকে যেতে থাকে। শত্রুপক্ষ ছিল চায়না। চায়না মিলিটারি ফোর্স যেই অ্যাটাকটি করতে যাবে তখনই শঙ্কর হাজির হয় এবং তার মিসাইল দেখিয়ে চায়নাকে বর্ডারের বাইরে যেতে বাধ্য করে। চায়নারাও যেতে বাধ্য হয়। এরপর শঙ্কর ফিরে আসলে গ্রুপ লিডার শেখায়েত তাকে অনেক জবাবদিহি করে, কারণ অলরেডি তাদের পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে আর শঙ্কর কিনা চায়নার সাথে প্রায় যুদ্ধ লাগিয়েই ফেলেছিল। শঙ্কর বলে, শত্রুপক্ষ এসেছিল তাই আমি আমার মনের কথা শুনেছি, আর আমি সবসময় এভাবেই চলবো। শেখাত তখন রাগারাগি করে এবং জানায় তার নামে ইনকোয়ারি বসানো হবে। শঙ্কর সেটা হাসি মুখেই মেনে নেয়। তখন অন্য একটা অফিসার শেখাতকে বলে, শঙ্কর আমাদের মধ্যে বেস্ট একটা অফিসার, তার সাথে এমনটা করা ঠিক হবে না। শেখায়ত তখন শঙ্করকে সোজা করার জন্য একটা ব্যবস্থা নিতে চায় আর বলে ওর কাউন্সিলিং দরকার। এজন্য তারা ডিপার্টমেন্টের বেস্ট কাউন্সিলরকে দিয়ে শঙ্করকে কাউন্সিলিং করানোর সিদ্ধান্ত নেয়। এ পর্যায়ে আমাদেরকে দেখানো হয় ডিফেন্সের বেস্ট সাইকোলজিস্ট মুক্তিকে। সে কোনো একটা বিষয় নিয়ে টেনশনে আছে। এমন সময় শেখাত সাহেব শঙ্করের কাউন্সিলিংয়ের দায়িত্ব মুক্তিকে দেয়। মুক্তি শঙ্করের ফাইল দেখে কেঁপে ওঠে এবং তার হাত থেকে ফাইলটা নিচে পড়ে যায়। তখন মুক্তি শঙ্করের ছবির উপর হাত বোলাতে থাকে। মুক্তি তখন অনেক ইমোশনাল হয়ে ওঠে আর তাকে দেখে বোঝা যায় সে প্রেগনেন্ট। যাই হোক, এরপর মুক্তি শঙ্করের ফাইল নিয়ে তার বসের কাছে আসে, তারপর জানায় সে কাজটা করতে চায়। বস তখন বলে, তোমার এই করুণ অবস্থায় তুমি কিভাবে কি করবে? কিন্তু মুক্তি জানায় সে পারবে। মুক্তি বাড়ি এসে অসুস্থ বাবাকে জানায় অবশেষে সে শঙ্করের খোঁজ পেয়েছে, আমি শঙ্করের কাছে যাচ্ছি। মুক্তির বাবা হার্ট অ্যাটাক করে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে, তবে সে শঙ্করের নাম শুনেই একটু রেসপন্স করে। এরপর মুক্তি চলে আসলে ডাকা হয় শঙ্করকে। শঙ্কর এসে যেই মুক্তির দিকে তাকায় তখনই সে একদম ইমোশনাল হয়ে যায়। সে কোনো কথাই বলতে পারে না। এদিকে মুক্তিও স্তব্ধ হয়ে যায়। অনেকক্ষণ এরকম স্তব্ধতা চললে শঙ্কর রুম থেকে বের হয়ে আসে আর তখনই গল্পটা চলে যায় 7 বছর আগে। সেই সময় শঙ্কর ছিল কলেজের নামকরা গ্যাং লিডার। ক্যাম্পাসের মধ্যে শঙ্কর একজনকে ইচ্ছামতো মারতে থাকে আর সেই লোকটি মার খাওয়ার ভয়ে একটা কনফারেন্সে ঢোকে। সেখানে মুক্তি তার রিসার্চের বিষয়ে প্রফেসরদের জানাচ্ছিল। তার রিসার্চের বিষয় ছিল মেডিকেশনের মাধ্যমে ভায়োলেন্ট ব্যক্তিকে নন ভায়োলেন্ট করা সম্ভব। আর এমন সময় রুমে এসে সবার সামনে শঙ্কর লোকটিকে মারতে শুরু করে। মারার কারণ ছিল আসন্ন ক্যাম্পাস ইলেকশনে ওই ভিকটিম নির্বাচনে দাঁড়িয়েছিল, যেটা শঙ্কর পছন্দ করেনি। একমাত্র সে ছাড়া ইলেকশনে আর কেউ দাঁড়াতে পারবে না, আর এজন্য এভাবে সে তাকে মারছিল। মুক্তি তার সামনে এরকম ভায়োলেন্ট শঙ্করকে দেখে চর মারতে আসে, কিন্তু শঙ্কর চর মারার আগেই তার হাতটি ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর শঙ্করকে ধরে নিয়ে যেতে থাকলে শঙ্কর পুলিশের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নেয়। এরপর সে এসে মুক্তিকে জানায়, যদি জানতাম এত সুন্দর মেয়ে এখানে বক্তৃতা দিচ্ছে তাহলে আসতাম না, আর এত সুন্দর মেয়ে যখন চর মারতে চেয়েছে তখন তার চর মারা উচিত। এটা বলে মুক্তির হাত দিয়ে নিজেই নিজের গালে চর মারে, সেই সাথে চোখ মারে। এতে মুক্তি অনেক অবাক হয়ে যায়। তখন প্রফেসর মুক্তিকে বলে, এটাই কি তাহলে তোমার মেডিকেশনের মাধ্যমে ভায়োলেন্ট পিপুলকে নন ভায়োলেন্ট বানানোর রিসার্চ? এটা বলে তারা মুক্তির রিসার্চকে অ্যাপ্রুভাল দেবে না বলে জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন মুক্তি কিভাবে এটার অ্যাপ্রুভাল করাবে সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে শঙ্কর থানাতে রিল্যাক্স করতে থাকে, কারণ সে জানে তার বাবা ঠিকই তাকে ছাড়াতে আসবে। আর ঠিক তাই হয়। একটু পরই শঙ্করের বাবা আসে, কিন্তু শঙ্কর একটু ভাব নেওয়ায় তার বাবা রাগ করে সেখান থেকে চলে যায়। তবে তার একটু পরে থানাতে মুক্তি আসে এবং সে পুলিশের কাছ থেকে শঙ্করের সাথে 1 ঘন্টা কথা বলার জন্য সময় চেয়ে নেয়। তাই মুক্তি শঙ্করকে নিয়ে একটা জায়গায় বসে। মুক্তি তখন শঙ্করকে জানায়, তোমাকে সবাই সমাজের ভাইরাস মনে করে, কিন্তু আমি এটা মনে করি না। আমি তোমাকে একটা অফার করব, তোমাকে আমি ভায়োলেন্ট ব্যক্তি থেকে নন ভায়োলেন্ট বানিয়ে দিতে পারবো। এজন্য তুমি যাকে মেরেছো সবার আগে তাকে গিয়ে
গিয়ে সরি বলবে, তারপর আমি তোমাকে কয়েকটা টাস্ক দেব, সেগুলো তুমি পূরণ করবে। মুক্তির এসব কথা শুনে শঙ্কর হাসতে থাকে আর বলে, এগুলো বিয়ের আগে করবা নাকি বিয়ের পরে? তবে তুমি চাইলে আমার গার্লফ্রেন্ড হয়েও করতে পারো, তাহলে আমি রাজি আছি। তা না হলে এমনি এমনি আমি কেন করব? তোমার এত কথা শুনবো কেন? তখন মুক্তি বলে, আমি তোমাকে ভালো মানুষ বানিয়ে দেব, এজন্য তুমি আমার কথা মানবা। কিন্তু শঙ্কর কোনোভাবেই রাজি হয় না। এরপর কেটে যায় আরো কয়েকদিন। হঠাৎ করে মুক্তি যখন ক্যাম্পাসে ঘোরাঘুরি করছিল, তখনই তার সামনে দিয়ে রকেট পটকা আসে। এই রকেট পটকাগুলো মূলত শঙ্কর আর তার বন্ধুরা মারছিল, কারণ আজ ভ্যালেন্টাইন, সবাই প্রেম করছে কিন্তু তাদের কেউ নেই, এজন্য তারা এসব করছে। মুক্তি তখন সেখানে এসে শঙ্করের সাথে রাগ দেখায়। শঙ্কর জানায়, সবাই ভ্যালেন্টাইনে গার্লফ্রেন্ড নিয়ে আসে, কিন্তু আমি ইউনিয়নের লিডার হওয়া সত্ত্বেও কেউ আমার খোঁজও নেয়নি, আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই, তাই বিরক্ত হয়ে আমি পটকা মারছি। শঙ্করের কাছে এসব শুনে মুক্তি রাগ করে নিচে চলে আসে। প্রফেসরকে দেখে মুক্তির মনে পড়ে যায় প্রুবের কথা, তাই সে আবার চলে আসে শঙ্করের কাছে। তারপর সে শঙ্করকে বলে, আমি তোমাকে অনেক মিস করি, তোমার কথা আমার সবসময়ই খুব মনে পড়ে। বন্ধুরা তখন মজা করে শঙ্করের কাঁধে মাথা রাখতে বললে মুক্তি তখন সেটাও করে, এবং সে বলে, এই ভ্যালেন্টাইন থেকে না হয় আমিই তোমার গার্লফ্রেন্ড হয়ে গেলাম। শঙ্কর তখন জানায়, আমি যদি একবার তোমার প্রেমে পড়ে যাই আর তুমি যদি আমাকে ধোকা দাও, তাহলে আমি কিন্তু পুরো দিল্লি জ্বালিয়ে দেব। মূর্তি জানায়, তোমার গার্লফ্রেন্ড দরকার, তুমি আমাকে ভালোবেসে গার্লফ্রেন্ড বানাও, আর আমি তোমাকে আমার কাজ হিসাবেই নেব, এর থেকে বেশি কিছু নয়। এখানে ভালোবাসার কোনো চান্স নাই, এখন তুমি রিস্ক নেবে কিনা বলো। শঙ্কর রিস্ক নিয়ে নেয়। এরপর থেকে তারা দুজনেই একসাথে ঘোরাঘুরি শুরু করে। একদিন বাসে মুক্তিকে একজন টাচ করলে শঙ্কর লোকটির উপর ক্ষেপে যায়। তখন মুক্তি শঙ্করকে বোঝানোর চেষ্টা করে। মুক্তি একদিন তার রিসার্চ নিয়ে লেখালেখি করে, তখন শঙ্কর জিজ্ঞাসা করে, কি লিখছো? মুক্তি জানায়, ইংরেজিতে লিখছি, তুমি বুঝবে না, এজন্য শঙ্কর ইংরেজি শিখতে চায়। এভাবে তাদের দুজনের দিন কাটতে শুরু করে। আস্তে আস্তে শঙ্কর মানুষে পরিণত হচ্ছে, সে খুব একটা ঝগড়া বিবাদ করে না। এভাবেই কেটে যায় 2 মাস। বন্ধুরা একদিন শঙ্করকে ডেকে বলে, এভাবে আর কতদিন, এবার কিছু একটা কর। শঙ্কর জানায়, করছি তো, একবার হাতে স্পর্শ করছি, একবার পায়ে স্পর্শ করছি, আবার একবার গালেও স্পর্শ করেছি। বন্ধুরা এসব শুনে হাসাহাসি করে আর জানায়, ফান করবি কবে? যাই হোক, এরপর একদিন মুক্তি হঠাৎ করে শঙ্করকে নিয়ে চলে আসে ওর স্যারের কাছে। তখন আবার শঙ্করের কাছে একটা ফোন আসে, শঙ্করের বন্ধুর সাথে বাস ড্রাইভারের ঝামেলা হয়েছে, তাই সে রেগে প্রফেসরের রুম থেকে বের হয়ে যায়। সেই সময় প্রফেসর মুক্তিকে জানায়, সে মূলত তোমার সাথে রাত কাটাতে যাচ্ছে, আর তুমি আছো তোমার এক্সপেরিমেন্ট নিয়ে। এই এক্সপেরিমেন্ট শেষ হতে হতে সে তোমার সাথে অন্য কিছু করে ফেলবে। অন্যদিকে শঙ্কর বাইরে এসে বাস ভাঙতে থাকে। মুক্তি তখন দৌড়ে এসে শঙ্করকে থামায় আর বাস ড্রাইভারকে বলে শঙ্করকে চড় মারতে। এরপর সে ফোন করে প্রফেসরকে বাইরে আসতে বলে। অর্থাৎ মুক্তি চাই শঙ্কর বাস ড্রাইভারের হাতে মার খাক, আর সেটা প্রফেসর দেখে এক্সপেরিমেন্ট করুক। শঙ্কর স্বাভাবিক পর্যায়ে আছে, কিন্তু বাস ড্রাইভার শঙ্করকে কি মারবে, উল্টো শঙ্করই বাস ড্রাইভারকে চড় মেরে বসে, তাও আবার একবার দুইবার না, 3-3 বার। মুক্তি তখন শঙ্করকে বোঝায়, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে 2 মাস ধরে ট্রেনিং নিচ্ছি। এরপর দুজনে কথা বলার জন্য ওখানে 2টা চেয়ার আনা হয়। একটা চেয়ারে বসে শঙ্কর আর একটা চেয়ারে বসে মুক্তি। তখন শঙ্কর বলে, এগুলোতে আমি বোর হয়ে যাচ্ছি, এই 2 মাস ধরে আমি ভালো মানুষ হওয়ার অ্যাক্টিং করে যাচ্ছি, এগুলো আমার দ্বারা হবে না, আমি ফান করতে চাচ্ছি। কিছুক্ষণ চিন্তা করে মুক্তি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেব তোমাকে ফান, যা লাগবে সব দেব আমি, তবে এর আগে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে, সে ড্রাইভারের হাতে চড় খেতে হবে তোমাকে। আর তখনই সেখানে মুক্তির প্রফেসর চলে আসে। সবার সামনে ওই ড্রাইভারটা কষে একটা চড় লাগিয়ে দেয় শঙ্করকে। এরপরও শঙ্কর তাকে কিছুই বলে না, এজন্য সবাই শঙ্করকে বাহবা দিতে থাকে। কিছুক্ষণ পরে মুক্তি শঙ্করকে টানতে টানতে একটা হোটেলে নিয়ে আসে। তারপর সে তার টি শার্ট খুলে বেডে শুয়ে পড়ে আর শঙ্করকে বলে, ভরপুর ফান করো, যা ইচ্ছা তাই করো। কিন্তু শঙ্কর কোনো কিছুই করে না, সে রুম থেকে বের হয়ে যেতে থাকে। তখন মুক্তি এসে বলে, তুমি না ফান করতে চেয়েছিলে, চলে যাচ্ছ কেন? শঙ্কর জানায়, তুমি না হয় কাজ হিসাবে করছো, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে করেছি, তাই আমার এই ফান ব্যাপারটা বলা উচিত
উচিত হয়নি। তারপর শঙ্কর মুক্তিকে বলে 1 মাসের মধ্যেই তোমার রিসার্চ পেপার অ্যাপ্রুভ করিয়ে দেব। মুক্তি তখন অনেক খুশি হয়ে যায় আর কিছুটা ইমপ্রেসও হয়। শঙ্কর তখন একদমই ভালো হতে থাকে। সে প্রফেসরের গাড়িতে হেল্প করে, বাসে নিজের সিট অন্যজনকে বসিয়ে দেয়। ক্যাম্পাসে মারামারি আটকাতে নিজে ভোটে জিতেও তার প্রতিদ্বন্দ্বী যাকে মেরেছিল সে তাকে জয়ী হিসাবে সবার সামনে উপস্থিত করে। এসব দেখে সবাই অনেক খুশি হয়। মুক্তিও এদিকে শঙ্করের প্রফেসরের সামনে ভালো হতে শুরু করে আর তাই মুক্তির রিসার্চের পেপার অ্যাপ্রুভ করিয়ে দেয়। এতে মুক্তি অনেক খুশি হয়। সে তার এই সাফল্যের পুরো ক্রেডিট শঙ্করকে দেয়। সেই সাথে সে শঙ্করকে জড়িয়ে ধরে বারবার আই লাভ ইউ বলতে থাকে। শঙ্কর তখন জানায়, আমার মায়ের নাম ছিল কাবেরী। আমার বয়স তখন 10 বছর। তখন আমার মা মারা যায়। পাশের বাড়ির ছোট্ট বাচ্চাটিকে আগুন থেকে বাঁচাতে গিয়ে আমার মা মারা গিয়েছিল। তাই আমার শরীরে সবসময়ই আগুন জ্বলে। অল্পতেই আমার রাগ চলে আসে আর আমি জ্বলতে শুরু করি। এই বলে মুক্তির হাতের চুড়িটা সে ধরে ফেলে আর সে জানায়, আমি তোমার কাছে আসলে শীতল অনুভব করি। তুমি আমাকে বদলে দিয়েছো। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, একদম সত্যিকারের ভালোবাসা। তার মুখে এসব কথা শুনে মুক্তিও প্রায় কান্না করে দিয়েছিল। ওরা দুজনে কথা বলতে থাকলে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই গেট থেকে কেউ একজন এসে মুক্তির নাম ধরে ডাকে। ওকে দেখেই মুক্তি সাথে সাথে দৌড় দেয় আর শঙ্কর যে চুরিটা ধরে রেখেছিল সেটাও ভেঙে যায়। মুক্তি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সেই লোকটিকে। এটা দেখে অনেক কষ্ট পায় শঙ্কর। কি করবে কিছুই বুঝতে পারে না। ওর পুরো দুনিয়াটা যেন ওলটপালট হয়ে যায়। এরপর কাহিনীটা প্রেজেন্টে চলে আসে। বর্তমানে দেখা যায় মুক্তি ওয়াশরুমে এসেছে। তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হয়তো কোনো সমস্যা হয়েছে মুক্তির। নাকের রক্তটা মুছে সে তখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তখন দেখে শঙ্কর এদিকেই আসছিল, কিন্তু মুক্তিকে দেখে সে আবার অন্যদিকে যেতে শুরু করে। তখন মুক্তি তাকে অনেক অনুরোধ করে এবং তার সাথে একটু কথা বলতে চায়। এরপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে এবং বলে, তুমি না ইউপিএস এক্সাম দিয়েছিলে, তাহলে কেন এয়ারফোর্সে জয়েন করেছো? শঙ্কর কোনো উত্তর দেয় না। মুক্তি তখন জানায়, অফিসাররা তোমার ব্যাপারে 3টা জিনিস বলেছিল, যা মন চায় তাই করো, কিন্তু আকাশে উঠতে গেলে সবকিছু অনুমতি নিয়েই করতে হবে, এর বাইরে নয়। শঙ্কর বলে, যখন শত্রুরা নিজের দেশে ঢুকে পড়ে তখন তাদের প্রতিহত করাটাও আমার দায়িত্ব। শঙ্কর এরকম পাল্টা জবাব দিয়ে কথা বললে মুক্তি বলে, তোমার রাগ এখনো কমেনি, ঠিক আগের মতোই আছো, তুমিও চেঞ্জ হওনি। এগুলো শুনেই সেখান থেকে রেগে উঠে যেতে শুরু করে শঙ্কর আর বলে, তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ তুমি একটু ওয়েট করো। ঠিক সেই সময়ে ওখানে ঘটে যায় একটা বড় মাপের ধামাকা। সাথে সাথে শঙ্কর চেয়ার থেকে লাফ দিয়ে গিয়ে বাঁচায় মুক্তিকে। এরপর বাইরে এসে দেখে খুব বাজে অবস্থা হয়ে গেছে বেসের। সেখানে শত্রুরা অ্যাটাক করেছে। এসব দেখে শঙ্করের আবার পিছনের কথা মনে পড়ে যায়। আবারও কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। সেদিন মুক্তি শঙ্করকে ধোকা দিয়ে আরেকজনকে জড়িয়ে ধরেছিল। সেদিন শঙ্করের বন্ধুরা তাকে অনেক কথা শোনায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরো একটা বন্ধু চলে আসে আর মুক্তির বয়ফ্রেন্ড সম্পর্কে তাকে জানায়। ওর নাম আবির। কিছুদিন হলো সে ইউএস থেকে ফিরেছে। মুক্তি আর আবিরের বাবা দুজনেই খুব ভালো বন্ধু। ওরা নিজে থেকেই তাদের ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে, এতে ওদের কোনো সমস্যা নেই। এদিকে দেখা যাচ্ছে মুক্তি ও আবির একটা বারে চলে এসেছে। মুক্তি তখন বলে, আমি জানি বাবা তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি একটু দেরিতে বিয়ে করতে চাই। আমেরিকাতে সেটেল হব, সেখানে জব করব। আবির তখন রাজি হয় এবং সে জানতে চায় রিসার্চের দিনগুলো কেমন ছিল। শঙ্করের কথাটা পুরোপুরি বলে আবিরকে। আবির মুক্তির কাছ থেকে শঙ্করের এরকম প্রশংসা শুনে জিজ্ঞাসা করে, কোনো চক্করে পড়লে নাকি? মুক্তি জানায় সেরকম না, তবে শঙ্করের মায়ের হিস্টোরি শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। দুজনে এরকম আলাপ করতে থাকলে শঙ্কর এবং তার বন্ধু মোটরসাইকেল নিয়ে সেই বাড়ি চলে আসে আর আবিরকে বলতে থাকে, আবির তুমি ভালো ছেলে, আমিও ভালো ছেলে, কিন্তু তুমি প্রথম থেকে ভালো ছেলে ছিলে আর আমি নতুন করে ভালো হয়েছি। মুক্তি আমার সাথে থাকলে আমার মনে হয় আমি ভালো হয়ে গিয়েছি, আর ও আমার সাথে না থাকলে আমি সবকিছুই ভুলে যাই। তাই আমি আর এই খেলা খেলতে পারবো না। এই বলে সে আবিরের গালে পেট্রোল ঢেলে দেয় এবং সে নিজের গায়েও ঢালে। এরপর সে মুক্তিকে বলে, আমার গায়ে আগুন লাগিয়ে দাও, আর না হলে আমি ওর গায়ে আগুন লাগিয়ে দেব। আমি আর এভাবে নিতে পারছি না। এই বলে প্রচন্ড অভিমান নিয়ে শঙ্কর সেখান থেকে চলে যায়। এই পর্যায়ে সিন আবারও প্রেজেন্টে চলে আসে। আহতরা সবাই চিকিৎসা নিলে এক পাইলট মুক্তিকে বলে, আপনি শঙ্কর স্যারের জন্য এসেছেন তাই না? তার মতো দক্ষ পাইলট একটাও নেই। উপর লেভেলের অনেকবার প্রমোশন হয়েছে তার, কিন্তু প্রতিবারই রিজেক্ট করেছেন। আবারও পাইলটে এসেছেন। এসব শুনে মুক্তি জিজ্ঞাসা করে, আপনি কি তার ফ্যামিলি
সম্পর্কে জানেন? বিয়ে করেছে কিনা, বাচ্চা আছে কিনা? লোকটি জানায় শঙ্কর স্যারের ফ্যামিলির ব্যাপারে সে কিছুই জানে না। একবার নেশা করা অবস্থায় জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল এই বিয়ের চক্কর নাকি তাকে একবার জানোয়ার থেকে মানুষ বানিয়েছিল, আবার মানুষ থেকে জানোয়ার, সেখান থেকে এখন আবার মানুষ পর্যায়ে। তার প্রিয় মানুষটির সাথে নাকি তার অলমোস্ট বিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু তার সাথে আর বিয়ে হয়নি। এসব শুনে মুক্তি অনেক কষ্ট পায়। এত বছরেও সে এখনো বিয়ে করেনি। এরপর সিন আসে অতীতে। এই ঘটনার পর মুক্তি আসে শঙ্করের বাড়িতে, এসেই পড়ে যায় ঝামেলায়। বাড়ি কিনা একটা বস্তির মধ্যে, জুতো পরে সিঁড়ি বেয়ে ওঠা যায় না, তাই জুতা খুলে হাতে নিতে হয়। এবার ঘরে ঢুকে দেখে বাপ বেটা বন্ধু একসাথে বসে খাবার খাচ্ছে। ঘরটাও আবার খুব বাজে অবস্থা, পুরোপুরি বস্তি একটা ফিল। পুরোপুরি অস্বস্তি ফিল করতে থাকে মুক্তি। শঙ্করের বাবা আবার তাদের খাবার থেকে মুক্তিকে খাবার দেয়। মুক্তি তখন বলে, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি কি চাচ্ছ, তুমি কোন টাইপের ছেলে। আসলে এই ভুলটা আমারই। আমার কাজের চক্করে আমি দেখতে পাইনি তোমার ফিলিংস গুলো। আর তুমি আর আমি একদমই আলাদা, আমাদের লাইফ স্টাইলও আলাদা। আচ্ছা যাই হোক, তুমি আমার বাড়িতে আসো, আমার বাবার সাথে কথা বলো, তাহলেই তুমি বুঝতে পারবা। এটা বলেই সেখান থেকে চলে যায় মুক্তি। এদিকে শঙ্করকে মুক্তিদের বাড়িতে ইনভাইট করায় সে অনেক খুশি হয়। পরদিন শঙ্কর, তার বাবা এবং তার বন্ধু সবাই মিলে সুন্দর ড্রেস পরে চলে আসে মুক্তিদের বাড়িতে। অনেক বিশাল একটা বাড়ি তাদের। এরপর মুক্তির বাবা এসে বলে, তুমি আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাও, কিন্তু তুমি করোটা কি? শঙ্কর জানায়, পড়াশোনা করছি। মুক্তির বাবা বলে, আমি জানতে চাচ্ছি কি কাজ করো তুমি, কি দিয়ে তুমি আমার মেয়েকে চালাবে? শঙ্কর জানায় এখনো কিছু করি না। এরপর মুক্তির বাবা মুক্তির সামনে শঙ্করকে ইচ্ছা মতো অপমান করতে থাকে। শঙ্করের বাবা যে একজন সামান্য নোটারি, সেসব নিয়েও তাকে অনেক অপমান করতে থাকে। তারপর বলে, আমার নাম কি জানো? আমার বাড়ির সামনে কি সাইনবোর্ড দেওয়া আছে সেটা কি তুমি দেখেছো? শঙ্কর জানায় না। মুক্তির বাবা তখন তাকে অপমান করে বলে, তোমাদের মতো মানুষদের জন্যই তো সাইনবোর্ড দিয়ে রেখেছি, যাও দেখে আসো। শঙ্কর অপমানিত হয়ে চুপচাপ বাইরে এসে সাইনবোর্ড দেখে। মুক্তির বাবা ইয়াশান্ত একজন আইএস জয়েন্ট সেক্রেটারি। শঙ্কর সেটা দেখে ফিরে আসলে ইয়াশান্ত বলে, জয়েন্ট সেক্রেটারির মানে বোঝো তুমি? আমার আন্ডারে 226 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করে, আরো আছে অনেক সরকারি কর্মকর্তা। তোমার মতো 4 কোটি মানুষকে দেখে রাখি। আর তুমি সেখান থেকে এসেছো কিনা আমার মেয়েকে বিয়ে করতে? আদৌ কি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায়? শঙ্কর মাথা নাড়িয়ে বলে না। তখন শঙ্কর জিজ্ঞাসা করে, আপনি কার সাথে বিয়ে দেবেন আপনার মেয়েকে? ইয়াশান্ত তার লেভেল দেখিয়ে দেয় শঙ্করকে। শঙ্কর তখন বলে, আপনার লেভেলে আসতে কি করতে হবে? এটা শুনে ইয়াশান্ত হাসা শুরু করে আর শঙ্করকে জানায়, আমার বাড়িতে বিয়ের আয়োজন চলছে, তাই আমি সিরিয়াস। ইয়াশান্ত জানায়, ইউপিএসসি এক্সাম দিতে হবে, এটার আবার 3টা ক্যাটাগরি আছে, তুমি যে কোনো একটা করে দেখাও, তাহলে ভেবে দেখবো। শঙ্কর কোনো কিছু না বুঝেই ডান বলে সেখান থেকে যেতে থাকে। মুক্তি তখন শঙ্করের সামনে আসে আর বলে, তোমার মাথা কি ঠিক আছে? ইউপিএসসি এক্সামের প্রত্যেকটা সিটের জন্য 15 লক্ষ মানুষ লড়ে, তুমি অনেক করেছো, আর করতে হবে না। তখন শঙ্কর বলে, তোমারও কি তোমার বাবার মতো আমার বাড়ি দেখলে বমি আসে? তুমিও কি তোমার বাবার মতো আমাকে ছোট করে দেখেছো? মুক্তি জানায়, ব্যাপারটা তা না। শঙ্কর জানায়, আমি ইউপিএসসি পাশ করে তোমার সামনে হাজির হব, সেদিন আমি তোমাকে ফোন করব। যেদিন তুমি আমার ফোন পাবে, এদিন মনে করবে আমার ইউপিএসসি ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি তোমাকে সেদিন ফোন করব। যাওয়ার আগে মৃত মায়ের চুড়ি বের করে মুক্তির হাতে পরিয়ে দেয় এবং বলে, বাবা বিয়ের প্রস্তুতি নিচ্ছে, এজন্য এটা তোমাকে দিতে বলেছে। আর এই চুড়ি পেয়ে মুক্তি অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর শঙ্কর তার বন্ধুকে নিয়ে যায় বাবার কাছে এবং তার বাবার কাছ থেকে টাকা চেয়ে নেয় ইউপিএসসি এক্সামের বই কেনার জন্য। অবশ্য সে তখন ইউপিএসসি ঠিক মতো বলতেও পারছিল না, তার বাবাই বলে দিচ্ছিল। প্রথম বছরে সে ফেল করে, দ্বিতীয়বারও একই কাণ্ড, কিন্তু তৃতীয় বছরে সে কঠোর পরিশ্রম করে। তবে এবার সে অনেক ভালোভাবে পরীক্ষা দেয়। রেজাল্টের দিন বন্ধুকে না পাঠিয়ে নিজে রেজাল্ট আনতে যায় এবং এই বছরে শঙ্কর ইউপিএসসি এক্সামে পাশ করেছে। এরপর ডিরেক্ট চলে আসে তার বাবার কাছে। বাবাকে জানায়, আমাদের বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগাও, 1 বছরের মধ্যেই আমি আইএস হব। বাবা তখন শঙ্করকে স্যালুট করে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। শঙ্করকে সেখানে ডাকা হয়। শেখাত একটা রুমে সবাইকে যুদ্ধের প্ল্যান দিতে থাকে। তখন শঙ্কর বলে, এটা জাস্ট দেখানো, মূল অ্যাটাক তো
লন্ডন বর্ডারে করা হবে। শেখাত শঙ্করকে বলে, এসব তুমি কিভাবে জানলা? শঙ্কর তখন জানায় বই পড়ে। শেখাত এরপর শঙ্করকে বলে, মুক্তি নামে যে মেয়েটা এখানে এসেছে সে তোমাকে খুব ভালোভাবে জানে, তাই তুমি দ্রুত সিগনেচারের ব্যবস্থা করো। এরপরে সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। শঙ্কর ইউপিএসএ সিলেক্ট হওয়ার কারণে শঙ্করের বাবা ও বন্ধুরা খুব খুশি হয়। সেদিন রাতেই মুক্তি আবার দুইটা কারণে পার্টি রাখে। 3 বছর বাদে আমেরিকা থেকে ফিরে সে ইন্ডিয়ার ডিফেন্সের সিনিয়র কাউন্সিলর হিসাবে জয়েন করেছে এবং সেই সাথে সে জাসিকে বিয়ে করতে যাচ্ছে, আর সেটাও অ্যানাউন্সমেন্ট করে সেই পার্টিতে। আর এই পার্টিতেই শঙ্কর তার বাপ এবং বন্ধুকে নিয়ে এসে মুক্তিকে কল দেয়। মুক্তি 3 বছর পর হঠাৎ করে শঙ্করের কল পেয়ে অনেক অবাক হয়ে যায়। মুক্তি এই মুহূর্তে শঙ্করের কল ধরে না, তাই শঙ্কর সামনাসামনি চলে আসে, কিন্তু মুক্তি কল ধরে না। শঙ্কর দেখিয়ে দেয় ফোন ধরছো না কেন, তারপর মুক্তি কল ধরে না। উল্টো মুক্তির বাবা সেই পার্টিতে থাকা সিকিউরিটি গার্ড দেখিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। শঙ্করের বাবা কোনো প্রকার সিকিউরিট না করে শঙ্করকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে মুক্তি গিয়ে দেখতে থাকে ইউপিএস এর রেজাল্ট চেক করে দেখে শঙ্কর সত্যিই পাশ করেছে। এটাতে সে অনেক খুশি হয়েছিল। এদিকে বাড়ি এসে শঙ্কর বাবাকে ঘরবন্দি করে মুক্তিদের বাড়িতে বোমা মারতে থাকে। মুক্তি ছুটে আসে শঙ্করের দিকে। জাসি বাধা দিলেও মুক্তি শোনে না। তারপর মুক্তি আসলে শঙ্কর বলে, ফোন ধরছিলে না কেন? এরপর সে শঙ্করকে জড়িয়ে ধরে শান্ত করতে চায়, কিন্তু শঙ্কর শান্ত হয় না। শঙ্করের যেন পুরো মাথা একদম আগুন হয়ে গিয়েছে। শঙ্কর এক পর্যায়ে মুক্তিকে নিয়ে চলে আসে ছাদে। গেট বন্ধ করার এক পর্যায়ে মুক্তিকে বলে, ফোন কেন ধরলে না? কিসের বিয়ে করতে যাচ্ছ তুমি? মুক্তি তখন শঙ্করকে শান্ত করে বলে, পুলিশ কেস হলে ইউপিএস এর প্রিলিমারি বাতিল হয়ে যাবে, তাই পাগলামি করো না। শঙ্কর জানায়, আমি কোনো পাগলামি করছি না। তোমার বাবা শর্ত দিয়েছিল, সেই শর্ত পূরণ করে আমি এখন এখানে এসেছি, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে? মুক্তি জানায়, 3 বছর কেটে গেছে, কিভাবে অপেক্ষা করি? আর তোমাকে না আমি শুরুতেই বলেছিলাম আমি তোমাকে ভালোবাসতে পারবো না? এটা শুনে শঙ্কর বলে, যদি ভালো নাই বাসতে পারতে তাহলে বাবার সামনে কেন শর্তটা মেনে নিয়েছিলে? মুক্তি জানায়, তুমি কোনো কিছুতেই না শব্দটা শোনো না, তাই আমি সেদিন তোমার বাড়িতে সেগুলো বলতে গিয়েছিলাম। তোমার আর আমার মধ্যে কোনো কিছুই সম্ভব না, কিন্তু সেটা আমি বলতে পারিনি। তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ। এবার শঙ্কর জিজ্ঞাসা করে, তুমি কি কখনো আমাকে একটুও হলেও ভালোবেসেছিলে? মুক্তি জানায়, কখনোই না। ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কি কখনো ভালোবাসা যায়? তুমি বলো। এটা শুনে শঙ্কর বলে, আমার পুরো শরীর আগুনে জ্বলে যাচ্ছে। তখন আবার ছাদের দরজায় পুলিশ চলে আসে। মুক্তি এবার শঙ্করকে জড়িয়ে ধরে আর শান্ত করতে থাকে। শঙ্কর বলে, আমাকে গুলি করে মেরে ফেলো, না হলে কিস করো, তা না হলে আমরা দুজনে এখান থেকে লাফ দিয়ে মারা যাই। মুক্তি জানাই, এই তিনটার একটা করাও সম্ভব না, তো শুধু আমরা পারবো একসাথে কান্না করতে। এরপর মুক্তি বোঝায়, তোমার সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ রয়েছে, আমাকে ভুলে সেদিকে ফোকাস করো। শঙ্কর মাথা নাড়িয়ে ঠিক আছে বলে। এরপর ছাদের গেটের দিকে যেতে থাকলে মুক্তি বলে, অন্য দিক দিয়ে যাও, তা না হলে পুলিশ ধরবে। শঙ্কর জিজ্ঞাসা করে, পুলিশ ধরলে তোমার কি কোনো কিছু যায় আসে? মুক্তি তখন জানায়, না। এটা শুনে শঙ্কর গেট খুলে দেয়। তখনই পুলিশ শঙ্করকে আঘাত করে গ্রেপ্তার করে। মুক্তি শুধু চেয়ে চেয়ে দেখে আর কান্না করে। পরদিন শঙ্করের বাবা আসে মুক্তির বাবার কাছে, হাত জোর করে বলে তার ছেলেকে যেন তারা ছেড়ে দেয়, কিন্তু মুক্তির বাবা রাজি হয় না। উল্টো শঙ্করের বাবাকে অনেক অপমান করে। অন্যদিকে জাসি মুক্তিকে জিজ্ঞাসা করে, কাল রাতে কি হয়েছিল? মুক্তি জানায়, শঙ্কর শুরু থেকেই তার ভালোবাসা আমার উপর জাহির করে আসছে, তবে বুঝতে পারিনি সে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি কখনোই সেভাবে তাকে দেখিনি। এসব শুনে জাসি বলে, তোমাকে একবার শঙ্করকে সরি বলা উচিত। মুক্তি জানায়, কাল রাতে এক সময় শঙ্কর আমাকে বলেছিল আমি যেন তাকে গুলি করে মেরে ফেলি, অথবা কিস করি, অথবা একসাথে ছাদ দিয়ে লাফ দিয়ে মারা যায়। আমার তিনটাই একসাথে করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু তা সম্ভব না। শঙ্করকে পিছু ছাড়ানোর জন্য বাবাকে বলেছিলাম সে যেন শঙ্করকে ইউপিএসসি এ ফাঁসিয়ে দেয়, তাহলে আমি তার থেকে মুক্তি পাবো। ইউপিএসসি তো তার কোনো দরকার ছিল না, সে শুধু চাই আমি যেন শুধু তার হই, কিন্তু তা তো কোনোদিনও সম্ভব না। এটা জানিয়ে মুক্তি জেসিকে বলে সে যেন দ্রুত তাকে বিয়ে করে নেয়, তা না হলে শঙ্কর আরো ভয়ানক হয়ে উঠবে। ওইদিকে বাইরে ইয়াশান শঙ্করের বাবাকে বলে, বাড়িতে যারা যারা কাজ করছে তাদের পা ধরে মাপ চাও, তাহলেই তোমার ছেলেকে ছেড়ে দেব। বাবা নিরুপায় হয়ে একের পর এক সবার পা ধরে মাপ চাই। এর মধ্যেই হঠাৎ করে মুক্তি চলে আসলে মুক্তির পা ধরেও মাপ চাই। মুক্তি তখন তার বাবাকে এসব করতে নিষেধ করে এবং শঙ্করকে ছেড়ে দিতে বলে। তখন সে জানায় শঙ্করের এফআইআর লেখা হয়নি, সেই সাথে জানিয়ে দেয় শহরের কোথায় আছে শঙ্কর। বাবা ঠিকানা পেয়ে ছুটে আসে শঙ্করের কাছে। শঙ্কর গুরুতর আহত অবস্থায় ছিল। শঙ্করকে ছাড়িয়ে তার মোটরসাইকেলে উঠিয়ে নেয় বাবা। তোর বয়স যখন 6
হয়েছিল তখন তুই উড়োজাহাজ খুব পছন্দ করতিস আর মাকে বলতিস তুই অনেক স্পিডে উড়োজাহাজ চালাবি, আমি চাই তুই যেন উড়োজাহাজ চালাস অনেক স্পিডে। এসব বলতে বলতে বাবা অনেক ইমোশনাল হয়ে যায়। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বসে। এই অ্যাক্সিডেন্ট স্পটে মারা যায় শঙ্করের বাবা। প্রিয় বাবাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায় সে। এদিকে শঙ্কর তার বাবার লাশ নিয়ে যেতে থাকে নিজের বাড়িতে। অন্যদিকে মুক্তি আর জাসির বিয়ের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে শঙ্করের বাবার অন্তিম সৎকার শুরু হলে শঙ্করের কাছে চলে আসে একজন পুরোহিত। পুরোহিত কার্যক্রম চলাকালীন বলে তার নাম মুক্তি, তাই না? এরপর পুরোহিত জানায় ভালোবাসা মানে মৃত্যু, কিন্তু ভালোবাসার ব্যথা তো আর শেষ হচ্ছে না। পুরোহিত জানায় এটা কখনোই শেষ হবে না। তোর ভালোবাসার জন্য আজ তোর বাবার আগুনে পুড়ছে, তাই তুই মুক্তিকে ভুলে যা, যেন মুক্তি পায়ে পড়ে তোর ভালোবাসা ভিক্ষা চাই। এটা বলেই সেই পুরোহিত সেখান থেকে চলে যায়। আর এই কথাটা ভাবায় শঙ্করকে। এরই মধ্যে মুক্তির হলুদের দিন চলে আসে। শঙ্কর আবারও উপস্থিত হয় মুক্তির সামনে। তবে মুক্তি এবার শঙ্করকে দেখে অনেক অবাক হয়। শঙ্কর মুক্তির কাছে এসে পকেট থেকে একটা বোতল বের করে সেটা মুক্তির উপর ঢেলে দেয়। প্রথমে সবাই ভাবে এটা হয়তো অ্যাসিড, কিন্তু পরে বুঝতে পারে এটা আসলে গঙ্গার জল। এরপর শঙ্কর বলে বাবাকে চালাতে গিয়েছিলাম আর সেখান থেকেই নিয়ে এসেছি গঙ্গার জল। তোর জন্য শুধু একটাই দোয়া থাকবে, যেন শঙ্করের মতো তোর একটা ছেলে হয়, যাতে তুইও বুঝতে পারিস সেও কারো না কারোর সন্তান। এটা বলেই শঙ্কর চলে গেলে তার পুরো কথাটা ভাবায় মুক্তিকে। তারপর বিয়ের পিড়িতে 7 পাকের 1 পাক ঘুরতে গিয়েই থেমে যায় মুক্তি। চাষি বুঝতে পারে ব্যাপারটা কি, তাই সে বাঁধন খুলে দেয় আর মুক্তি ছুটে আসে শঙ্করের বাড়িতে। তো এদিকে দেখা যায় দরজায় তালা দেওয়া। অন্যদিকে শঙ্কর পিস্তল নিয়ে সুইসাইড করতে গেলে দেখা যায় তার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। তখন তার মনে পড়ে যায় তার বাবার বলা শেষ কথাগুলো। সে বলেছিল শঙ্করকে বেস্ট পাইলট হতে, তাই ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন্ট হয়ে অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে বেস্ট পাইলট হয় সে। অন্যদিকে মুক্তি শঙ্করকে না পেয়ে পরিবারের চাপে জাসিকে বিয়ে করে ঠিকই, সারাক্ষণ শঙ্করের কথা চিন্তা করতে করতে সে ড্রিঙ্কস করা শুরু করে। এদিকে সেদিকে খুঁজতে থাকে শঙ্করকে। এরই মধ্যে সে প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু সে এটাকে হালকা ভাবে নেয়। মেয়ের এরকম ভেঙে পড়া দেখে হার্ট অ্যাটাক করে বসে মুক্তির বাবা। এদিকে শঙ্কর হয়ে ওঠে একদম পারফেক্ট ম্যান। ভাগ্য কিভাবে বদলিয়ে দিতে পারে প্রত্যেকটা জীবন। যে মুক্তির জন্য শঙ্কর এত পাগলামি করত আর মুক্তির ক্যারিয়ারের সুন্দর ভবিষ্যতের জন্য শঙ্করকে অবহেলা করত, আর সেই মুক্তি শঙ্করকে পাগলের মতো খুঁজছে আর শঙ্কর তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এরপর সিন চলে আসে প্রেজেন্টে। শঙ্করের সবকিছু শুনে কান্নায় ভেঙে পড়ে মুক্তি। এরপর সে শঙ্করের রুমে এসে পুরো রুম দেখতে থাকে। শঙ্কর এসে বলে আর ইমোশনাল হতে হবে না, প্লেন ওড়ানোর সিগনেচার দাও। মুক্তি তখন জানায় আমি ইমোশনাল হচ্ছি না, আমরা মেয়েরা শুধু নিশ্চিত ভবিষ্যৎ আর ভালো ক্যারিয়ারের কাউকে খুঁজি, কিন্তু আমরা এটা বুঝতে চাই না কাউকে কষ্ট দিয়েই কখনো সুখী থাকা যায় না। মুক্তি বলে আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এটা কি তুমি বিশ্বাস করবে? মুক্তির কাছে একথা শুনে শঙ্কর হাসতে থাকে আর বলে তুমি কি ড্রিঙ্কস করছো নাকি, মাতাল হয়ে গিয়েছো? মুক্তি জানাই হ্যাঁ, আমি সবসময় ড্রিঙ্কস করি, ড্রিঙ্কস করে নিজের মৃত্যু চাই, কিন্তু সেই মৃত্যুটাও হচ্ছে না। আজ আমার প্রেগনেন্সির 9 মাস, ও বের হলেই হয়তো আমার মৃত্যু হবে। কঠিন একটা রোগে ভুগছি আমি। শঙ্কর বলে যাও মরে যাও, তাও আর ভালোবাসার কথা বলো না আমায়। এখন আমি শুধু লড়াই করতে চাই, তাই তুমি সেই পারমিশনটা দিয়ে দাও। মূলত এই যুদ্ধে শঙ্কর গেলে জীবন বিপন্ন হবে, মৃত্যুকে সে পরোয়া করে না। মুক্তি যেহেতু এই ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ডক্টর, তাই মুক্তিকে দায়িত্ব দেয়া হয় সে যেন শঙ্করকে স্বাভাবিক করে তোলে। মুক্তি জানে সিগনেচার করা মানেই শঙ্করের মৃত্যু। তখন শঙ্কর বলে আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি তো অনেক আগেই মারা গিয়েছি। মুক্তি তখন শঙ্করের কাছে হাঁটু করে বসে আর শঙ্করের সামনে বসে তার ভালোবাসা ভিক্ষা চায় আর বলে সে যেন এই যুদ্ধে না যায়। আর তখনই তার মনে পড়ে যায় সেই পুরোহিতের বলা পুরানো কথাটি। পুরোহিত বলেছিল কোনো একদিন শঙ্করের কাছে এসে মুক্তি পা ধরে ভালোবাসা ভিক্ষা চাইবে। এরপর শঙ্কর খেয়াল করে মুক্তির ব্লিডিং হচ্ছে, কিন্তু শঙ্কর এমন অবস্থা দেখে মুক্তিকে দ্রুত মেডিকেল সেন্টারে নিয়ে যেতে থাকে। তখন মুক্তি জানায় এই সন্তানের মাধ্যমে আমি তোমার প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। বাবার ইচ্ছা মতে জেসিকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তাকে কখনো মন থেকে মেনে নিতে পারিনি। তুমি আমাকে শেষবার বলেছিলে না আমার ছেলেও যেন শঙ্করের মতো হয়, আমি সেটাকে ধারণ করে রেখেছি।
শঙ্কর এসব শুনে বলে, কি বলছো? এই মুহূর্তে তোমার হাজবেন্ডকে ডাকো। মুক্তি জানায়, জাসি এখন আইএস বিজয়ে, সে হয়তো সেখানেই মারা যাবে, আর তুমি গেলে তুমিও মারা যাবে। তাই আমার নবজাতক সন্তানকে একা রেখে চলে যেও না। শঙ্কর জানায়, তোমার সন্তান একা বড় হবে না, তুমি সিগনেচার করো, আমি ফিরে আসবো। এটা শুনে শঙ্করের উপর অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রেখে সিগনেচার করে দেয় মুক্তি। আর শঙ্কর যেতে থাকে প্লেনের দিকে। যাওয়ার সময় সে উপলব্ধি করে মুক্তি এবং তার বাবাকে। অন্যদিকে মুক্তি অপারেশন থিয়েটারে উপলব্ধি করে শুধুমাত্র শঙ্করকে। এরই মধ্যে শঙ্কর প্লেন নিয়ে অপারেশন শুরু করে। আইএনএস বিজয়ে ইতিমধ্যে আক্রমণ হয়েছে। সেখান থেকে যাচ্ছি এবার শঙ্করের লড়াই দেখতে থাকে। শঙ্কর একের পর এক অর্ক শিপ ধ্বংস করে দেয়। তৃতীয়টা করতে যাবে, ঠিক তখনই শঙ্করের প্লেনটা আক্রমণের শিকার হয়। তো তবুও শঙ্কর থেমে থাকে না, 3 নম্বরটাও ধ্বংস করে দেয়। ইতিমধ্যে প্লেনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। তাই শঙ্করকে উপর থেকে কমান্ড দেওয়া হয় সে যেন ফিরে আসে। কিন্তু শঙ্কর উপর মহলের কমান্ড অমান্য করে সেখান থেকে ফিরে আসে না, বরং সেই ক্ষতিগ্রস্ত প্লেন নিয়ে যুদ্ধে এগিয়ে আসে। তখন সেখানে দেখানো হয় একটি নির্মম ফ্ল্যাশব্যাক। সিগনেচারের পরে শঙ্কর শেষবারের মতো বলেছিল, আমি তোমার বাচ্চার বাবাকে ঠিকই ফিরিয়ে দেব। মূলত শঙ্কর জাসিকে বাঁচাতে চতুর্থ অর্কশিপটাও ধ্বংস করতে চায়, কিন্তু সে পুরোপুরি নিশ্চিত চতুর্থ অর্কশিপ ধ্বংস করতে গেলে তার প্লেনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কারণ ইতিমধ্যে তার প্লেনটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তবুও সে ক্ষতিগ্রস্ত প্লেনটাকে নিয়ে যুদ্ধে এগিয়ে যায়। আর তখনই শঙ্কর মুক্তিকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে আমার ভালোবাসার আগুনে পোড়াতে চেয়েছিলাম, কিন্তু আমার জার্নি এখানেই শেষ হচ্ছে। চিন্তা করো না, আর একটা শঙ্কর আসছে, সে আমার মতোই হবে। এটা বলেই প্লেন অর্কশিপের উপর ক্রাশ করে, নিজের জীবনের বিনিময়ে জার্সিকে রক্ষা করে। অন্যদিকে মুক্তির ছেলে বাচ্চা জন্ম দেয়, আর জন্মের পরপরে মারা যায় মুক্তি। দুজনের মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হয় এই করুণ ভালোবাসার গল্প। আসলে ছেলেরা যখন কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে সবকিছু দিয়েই তাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা অনেক মেয়েই বুঝতে চায় না, আর যখন বোঝে তখন বড্ড দেরি করে ফেলে। তাই দিন শেষে মুক্তির মতো মেয়েদেরকেই পস্তাতে হয়। এজন্য সত্যিকারের ভালোবাসাকে কদর করুন, আর নিজের কাছে থাকা মানুষকে যত্ন নিন। তো গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, আর মুক্তির চরিত্রটা কেমন ছিল সেটা অবশ্যই 2 লাইনে ব্যাখ্যা করে যাবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।